প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। অন্তর্বর্তী সরকারকে সহায়তায় $20 কোটি দেবে যুক্তরাষ্ট্র। পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার আশ্বাস। রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেফতার সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। মিরপুর থানার হামলায় ডিবি হেফাজতে আসাদুজ্জামান নূর। হত্যা মামলায় রিমান্ডে ফরহাদ। সংস্কারে 2 মাসের বেশি লাগার কথা নয়, রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার করবে নির্বাচিত সরকার, বললেন মির্জা ফখরুল। অভ্যুত্থানে বিএনপির অবদান খাটো করে দেখার সুযোগ নেই। পাঠ্য বইয়ে দলীয় উক্তি, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ। শেখ হাসিনার নাম যুক্ত করতে মন্ত্রণালয়ের লোগোতেও পরিবর্তন। সংশোধন কাজ শুরু বোর্ডের। এবং নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে খুলনা বরিশালে জলাবদ্ধতা। নোয়াখালীতে এখনও নিখোঁজ 27 জেলে। কক্সবাজারে নামছে পানি। রাজধানীতে দিনভর ভোগান্তি। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছে এরিন আয়াত। অন্তর্বর্তী সরকারকে সহায়তায় $20 কোটি অনুদান দেবে যুক্তরাষ্ট্র। এতে গুরুত্ব পাবে সুশাসন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও অর্থনৈতিক খাত। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র ও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা জানান USAID এর উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের 1.5 মাসের কার্যক্রমে আনুষ্ঠানিক সমর্থন দেয় মার্কিন প্রতিনিধি দল। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথম কোনো মার্কিন প্রতিনিধি দল ঢাকা সফর করছে। রোববার ব্যস্ত দিন কাটে প্রতিনিধি দলের 6 সদস্যের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রোববার সকাল 11টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সহ 6 মার্কিন প্রতিনিধি। এ সময় দেশ পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার এবং পাচার যাওয়া অর্থ ফিরিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সমর্থন চান প্রধান উপদেষ্টা। এর আগে দিনের শুরুতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রতিনিধিরা। এরপর অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারকে সহায়তায় $200 মিলিয়ন অনুদানের চুক্তি স্বাক্ষর করে দুই দেশ। USAID এর এশিয়া অঞ্চলের উপসহকারী প্রশাসক অঞ্জলি কর জানান, সুশাসন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সামাজিক, মানবিক ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি খাতে এ অর্থ অনুদান দিল যুক্তরাষ্ট্র। Focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. This means we're looking at economic stability and growth. We're looking at improving health. We're looking at being able to strengthen governance. অর্থ উপদেষ্টা জানান, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সহ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে। আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলো দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে। বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপার অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। দুপুরে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনায় অংশ নেয় যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের দলটি। পরে সচিব জানান, বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান এবং সেটার প্রতিফলন হিসেবেই সরকার গঠনের 2 মাসের প্রথমেই তারা এই প্রতিনিধি দলটি পাঠিয়েছে। দ্বিতীয়ত, আমরা আর্থিক সংস্কারে যে সমস্ত সেক্টরকে আইডেন্টিফাই করেছি এই সবগুলো সেক্টরেই তারা সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে। অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা এবং যুক্তরাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি র্যাবের সংস্কার পরিকল্পনা নিয়ে মার্কিন প্রতিনিধি দলকে অবহিত করা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। পাচার অর্থ পাচার সহ অন্যান্য যে সমস্ত বিষয় সেই বিষয়গুলি প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র যে এক্সপার্টিস আছে সেটা হয়তো আমরা ব্যবহার করব। এদিকে বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা করেন মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা।
3 শর্তে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। এদিকে আরও $190 কোটি ঋণ সহায়তা দেবে এডিবি। 3 ধাপে অর্থ ছাড়ের কথা জানিয়েছে এশিয়ান সংস্থাটি। রবিবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ব্যাংক। এই ঋণ পেতে বেসরকারি খাতে এসএস ম্যানেজমেন্ট কোম্পানি করা আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞায়ন এবং নতুন গঠিত টাস্ক ফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্ব ব্যাংকে উপস্থাপনের শর্ত মানতে হবে বাংলাদেশকে। এদিকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন সঙ্গে বৈঠক বাজেট সহায়তা $40 কোটি ঋণ সহায়তা দেওয়ার কথা জানায় এডিবি। এছাড়া বাংলাদেশ ব্যাংকে $150 কোটি ঋণ সহায়তা দেবে সংস্থাটি। We are thankful to ADB for their continued support. Also, we have discussed about the possibilities of climate fund and our environmental projects and other things. We are zeroing in some of the very important short-term measures, reforms and immediate deliverable to the people. That is most important for us. Second, we have some mid-term, মধ্যমেয়াদী কিছু জিনিস আছে, mid-term, and there are some long-term things. অন্য প্রসঙ্গ, রাজধানীর আদাবরে পোশাক কর্মী রুবেল হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। ডিবি কার্যালয় থেকে রবিবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে তোলা হলে শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এদিকে শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক এমপি শাহে আলমকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়। গত 5 আগস্ট 2024 সরকার পতনের এক দফা দাবিতে সকাল 11টার দিকে আদাবরের রিং রোড এলাকায় মিছিল বের করে পোশাক শ্রমিক রুবেল সহ কয়েকশো ছাত্র জনতা। এই সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান রুবেল। এই ঘটনায় 22 আগস্ট আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেন রুবেলের বাবা শফিকুল ইসলাম। শনিবার ইস্কাটন এলাকা থেকে সাবেক জনপ্রশাসন মন্ত্রীকে ওই মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। রোববার দুপুরে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে 5 দিন মঞ্জুর করেন বিচারক। আজকে এই ফরহাদ হোসেনকে আদালতে উপস্থাপিত করে তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং তদন্ত কর্মকর্তা বলেন যেহেতু আজার নামী আসামি এই রুবেল হত্যার সঙ্গে প্রাথমিক তদন্তে তার জড়িত থাকার বিষয়টি উদ্ঘাটিত হয়েছে। এই মামলায় রিমান্ডের বিরোধিতা করে আসামি পক্ষ জামিন চাইলে তা নাকচ করে দেন আদালত। এই মামলায় ওনার কোনো সম্পৃক্ততা নেই। আমরা বিজ্ঞ আদালত থেকে বলেছি যে 11 থেকে 156 নম্বর আসামি হুকুম দিয়েছে বলেছে, বাট সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, কে গুলি করেছেন এরকম কোনো ভিডিও ফুটেজ নাই, কোনো স্থির ছবি নাই। তাই আমরা বলেছি যে রিমান্ডের কোনো প্রয়োজন বোধ করি না। আদাবর থানার হত্যা মামলায় আন্দোলন দমনে গুলি করার আদেশ দেওয়ার অপরাধে আসামি করা হয় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ আরও অনেককে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 227 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার আরও 5টি অভিযোগ দায়ের হয়েছে। রবিবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগগুলো দেন ভুক্তভোগীর স্বজনরা। এর মধ্যে 19 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বরে স্কুল ছাত্র মাহফুজুর রহমানকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ সর্বোচ্চ 76 জনকে অভিযুক্ত করা হয়েছে। একই দিন বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে কলেজ ছাত্র মারুফ হোসেন নিহতের ঘটনায় 28 জন এবং উত্তরায় ফয়সাল সরকার নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ অজ্ঞাতদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে। অপর 2 অভিযোগ আনা হয়েছে 20 জুলাই ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে কলেজ ছাত্র নূরে আলম সিদ্দিকী ও জুবায়ের এবং 5 আগস্ট উত্তরায় স্কুল ছাত্র সামিউ আমান নূর নিহতের ঘটনাকে কেন্দ্র করে। সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে রাজধানীর সেগুন বাগিচা ও বেইলি রোড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি, তবে তার বিরুদ্ধে ছাত্র জনতার গণ আন্দোলনে গুলি চালিয়ে হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে। 11 জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 আসনে সংসদ সদস্য নির্বাচিত হন মাহবুব আলী। প্রতিমন্ত্রী হওয়ার পর তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে। এদিকে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর মিরপুর থানার একটি মামলায় এজাহারভুক্ত আসামি। ফ্যাসিস্ট সরকারের নির্দেশে গণহত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। এদিকে আরেক সমন্বয়ক আবুল কাদের বলেছেন, আগামীতে দেশের রাজনীতি হবে গুম, খুন ও ত্রাসমুক্ত। কথা বলার অধিকার থাকবে মানুষের।
চলমান কর্মসূচির অংশ হিসেবে রোববার মানিকগঞ্জ, ফেনী ও দিনাজপুর সফর করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। ছাত্র জনতার আন্দোলনে সব জেলায় নিহতের পরিবারের সদস্য এবং আহতদের খোঁজখবর নেন তারা। দুপুরে মানিকগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে মতবিনিময় সভায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। আশ্বাস দেন আন্দোলনে হতাহতদের চিকিৎসা সহ আইনি সহায়তা দেয়ার। যেসব পুলিশ কর্মকর্তা ফ্যাসিস্ট সরকারের নির্দেশে গণহত্যায় জড়িত ছিল তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানান সার্জিস। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল সদস্য সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং যাদের বিরুদ্ধে এভিডেন্সগুলো আছে, যেই প্রসেসের মাধ্যমে তাদের বিচার হওয়ার কথা সেই প্রসেসে অবশ্যই বিচার হইতে হবে। পুলিশ তার যদি বিচার না হয় তাহলে একজন রাষ্ট্রের অন্য একজন নাগরিকের বিচার করার অধিকারও বিচার করার বিষয়টিও প্রশ্নবিদ্ধ হয়। বিকেলে ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা হয় জেলা শিল্পকলা একাডেমিতে। এতে যোগ দেন আরেক কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের। বলেন, আগামীর রাজনীতিতে থাকবে না গুম, খুন ও ত্রাস, থাকবে মানুষের কথা বলার অধিকার। আগামীর যে বাংলাদেশ, সে বাংলাদেশ তারুণ্য নির্ভর হবে। আগামীর বাংলাদেশ সুশাসনের বাংলাদেশ হবে, সাম্য মানবিক মর্যাদা নিশ্চিত হবে, গুম, খুন, ত্রাসের সংস্কৃতি থাকবে না, যে রাজনৈতিক বন্দোবস্তে মানুষের বাকস্বাধীনতা থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে, গণতন্ত্র থাকবে। এদিকে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র জনতার মতবিনিময় সভায় অংশ নেন আরেক সমন্বয়ক তরিকুল ইসলাম। আমাদের রাষ্ট্র সংস্কারের আন্দোলন, যে আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি, সে আন্দোলন কোনো অপশক্তির কাছে মাথা নোয়াবে না। ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। দেশে গত 15.5 বছরে গুমের ঘটনার তদন্ত ও বিচারের প্রতিশ্রুতি দিয়ে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে কমিশন অব ইনকোয়ারি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আজ থেকে রাজধানীর গুলশান এভিনিউয়ের কার্যালয়ে শুরু হয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনে অভিযোগ দাখিলের কার্যক্রম, যা চলবে আগামী 3 সেপ্টেম্বর পর্যন্ত। 2010 থেকে 2024 সাল পর্যন্ত যারা গুম ও নির্যাতনের শিকার হয়েছেন তারা অভিযোগ দিতে পারবেন। 70 বছর বয়সী বৃদ্ধ আমির উদ্দিন 5 বছর আগে গুম হওয়া সন্তানকে ফিরে পাওয়ার আশায় বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরের শ্রীপুর থেকে এসেছেন রাজধানীর গুলশান এভিনিউয়ের গুম সংক্রান্ত তদন্ত কমিশন কার্যালয়ে। 2019 সালের 11 ফেব্রুয়ারি শ্রীপুরে চায়ের দোকান থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ছেলে মাসুদ মিয়াকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। এরপর থেকে আর কোনো খোঁজ মিলে না দুই সন্তানের বাবা মাসুদের। এরপর থানায় কোনো মামলা না নিয়ে ভয়ভীতি দেখিয়ে ফিরিয়ে দেয়া হয়। এরপর কোর্টে মামলা করলে পিবিআইয়ের কাছে তদন্তের ভার দেয়া হয়। এক পর্যায়ে পিবিআই সত্যটা চেপে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী স্বজনরা। আমি থানায় গেছি, থানায় আমি কইছি পরে আমি খোঁজাখুঁজি দিয়ে আমার ছেলে আছে। ও 3 দিন পরে প্রশাসন লোকের বিরুদ্ধে মামলা নামে যায়নি, লিখছে পিবিআই মাসুদ মামলার ভয়ে আত্মগোপন করতে পারে। আমি জিগাইলাম, জিগাইলে পরে আমি আর বেশি লেখ থাকতাম না, আমার সারিয়ে থাকতো না, আমি সত্য ঘটনা যেটা পাইছি আমি লেখ থাকতাম না। ওখানে তারা ক্ষমতা সব, তারা আওয়ামী লীগের নেতা, কেউ সভাপতি, কেউ সেক্রেটারি, কেউ হইল আমার পৌরসভার সেক্রেটারি। গত 5 বছরে আদালতে আর বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়েও ছেলের সন্ধান নাম পেয়ে অবশেষে এসেছেন গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি কমিশনে। একমাত্র আশা সন্তানকে জীবিত ফিরে পাওয়া। নেতাগর ডরে, নেতারা বিরাট ফাঁফর দেবো সিরে আমার এরকম কইছে যে যদি তুমি বেশি বাড়াবাড়ি করো তোরে শুদ্ধ উড়ায় না। আমরা বহুত খোঁজাখুঁজি করছি, কোনো জায়গা বাদ নেই যে আমি এই জায়গা খুঁজছি না। ওখানে হচ্ছে রায়নাঘর, এরপরে এই যে হাসিনা ম্যাডামরা এক ক্ষমতা ছাড়ছে পরে ইন্টারনেটের উপরে ছবি ছাড়ে। কেন 70 জন একটা ছবি পেয়েছি আমি, এই 70 জনের ছবি দেখছি আমার ছেলে ছবিটা আছে। একটা 2 জন চিনি আমি, 2 জন বাড়িয়ে গেছে, একজন ব্যারিস্টার, একজন ব্রিগেডিয়ার বাড়িয়ে গেছে।
আর আমার ছেলেন বাড়ি। ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তী সরকার গঠন হয়। নতুন এই সরকার ক্ষমতা নেয়ার পর থেকে নানাভাবে বেরিয়ে আসে আয়নাঘর সহ বিভিন্ন বন্দিশালার ভয়ঙ্কর সব তথ্য। দেশে গত 15.5 বছরে গুমের ঘটনার তদন্ত ও বিচারে কমিশন অফ ইনকোয়ারি গঠন করে অন্তর্বর্তী সরকার। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 5 সদস্যের কমিশন গঠন করা হয়েছে। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে তথ্য সংগ্রহ ও জমাদান কার্যক্রম। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। স্বাভাবিক হচ্ছে তৈরি পোশাক খাত। সাভার আশুলিয়া ধামরাই এলাকার খুলছে বেশিরভাগ কারখানা, তবে 18টিতে বন্ধ রয়েছে উৎপাদন। এদিকে নিরাপত্তাহীনতা কাটাতে থাকায় স্বস্তি প্রকাশ করলেও বিজিএমইএ বলছে এরই মধ্যে হাতছাড়া হয়েছে বেশ কিছু বিদেশি অর্ডার। শতভাগ কারখানা চালু করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রতিদিনের মতোই স্বাভাবিক কার্যক্রম চলছে আশুলিয়া এলাকার পরিবেশ বান্ধব এই তৈরি পোশাক কারখানায়। বেশিরভাগ কারখানার নিরাপত্তা কর্মী জানান সকাল 8টায় নিয়ম মেনেই শ্রমিকরা যোগ দিয়েছেন কাজে। আমাদের ফ্যাক্টরি আজকে স্বাভাবিকভাবে চলতে আছে, সুন্দরভাবে চলতে আছে, কোনো সমস্যা নাই। শিল্প পুলিশের তথ্য, সাভার আশুলিয়া ধামরাই এলাকায় মোট 1863টি কারখানার মধ্যে রোববার শ্রমিক অসন্তোষের মুখে বন্ধ রয়েছে 18টি, আর সাধারণ ছুটি 2টিতে। তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ বলছে সাভার আশুলিয়া এলাকার সংগঠনটির 407টি কারখানার মধ্যে শ্রম আইনের 13-র 1 ধারা অনুযায়ী বন্ধ আছে 7টি। খোলার পরও উৎপাদন শুরু করেনি এমন কারখানার সংখ্যা 6, আর বাকি 394টিতে স্বাভাবিক রয়েছে উৎপাদন কার্যক্রম। এই 18টা ফ্যাক্টরি আমরা ব্যাপারে মালিক এবং শ্রমিকদের মাঝে করছি যেন বসে তাদের সমস্যাগুলো নিরসন করতে পারে। সম্মিলিত প্রচেষ্টায় কারখানার স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে আসছে দাবি করে বিজিএমইএ বলছে এরই মধ্যে কিছু ক্রয়াদেশ চলে গেছে ভারত, ভিয়েতনাম, শ্রীলঙ্কায়। সেই অর্ডারটা আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অংশে এটি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভিয়েতনামে চলে গিয়েছে। এদিকে কারখানার কার্যক্রম পর্যবেক্ষণে রোববার সকালে আশুলিয়া শিল্পাঞ্চলে আসেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের জানান শ্রমিক অসন্তোষ দূর করে শতভাগ কারখানা চালু রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। তাদের দাবি দেওয়া বা যেই বিষয়গুলো আছে সেগুলো আমরা সরকারের দৃষ্টিতে আনব। আমাদের উপদেষ্টা মহোদয় তিনি এই ব্যাপারে খুবই আন্তরিক। আমাদের এক্সপোর্ট আরও আমরা বাড়াতে চাই, আমরা অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতা করে আরো এগিয়ে যেতে চাই। শিল্প এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী ও পুলিশের টহল ছিল চোখে পড়ার মতো। শ্রমিক অসন্তোষ কেটে অনেকটাই স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে সাভার আশুলিয়া ধামরাই এলাকার পোশাক কারখানা। তবে এরই মধ্যে এই শ্রমিক অসন্তোষের জেরে যে ভাবমূর্তি সংকটে পড়েছে মেড ইন বাংলাদেশ, তা কাটিয়ে ওঠাকেই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, আশুলিয়া, ঢাকা। প্রথমবারের মতো সেনা সদর পরিদর্শন করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার সেনা সদরের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তার বিষয়ে জানানো হয়। এছাড়াও সেনা সদর পরিদর্শনকালে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের বিষয়ে দিক নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গভীর নিম্নচাপের কারণে সারা দেশে বৃষ্টি ঝরছে। বরিশাল, খুলনা সহ বিভিন্ন শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সাগর উত্তাল সমুদ্রবন্দরে 3 নম্বর বিপদসংকেত দেখাতে বলা হয়েছে। বর্ষাকাল পেরিয়ে ভাদ্রের বিদায়বেলায় প্রকৃতিতে পুরো দস্তুর বর্ষার রূপ। কখনো গুড়ি গুড়ি, কখনো মুষলধারে বৃষ্টি ঝরছে দেশ জুড়ে। শরতের স্বচ্ছ আকাশে গুমোট অবস্থা জানান দিচ্ছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের অস্তিত্বকে। ক্ষণে ক্ষণে সাগর উত্তাল হয়ে উঠছে, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাতভর বৃষ্টি ঝরেছে দেশের বিভিন্ন স্থানে। বরিশাল, খুলনা সহ বিভিন্ন জেলায় প্রধান প্রধান সড়ক সহ অধিকাংশ রাস্তাঘাট পানিতে তলিয়েছে। জলাবদ্ধতায় নাকাল নগরবাসী। অনেকের বাসাবাড়িতে পানি ঢুকে পানিবন্দী নিম্নাঞ্চলের মানুষ। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে ভোগান্তি আরও বেড়েছে। প্রচুর ভোগান্তি, যে ভোগান্তির আসলে কোনো শেষ নাই। একটু বৃষ্টি হইলেই পানি জমে যায়, এমন কোনো রোড নাই, অলিগলি নাই যে মনে করেন পানি না আছে। ড্রেন করেছে ঠিকই, কিন্তু পানি তো এখন আটশো পানি। পটুয়াখালীতে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। বৈরী আবহাওয়ায় সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং মাছ ধরার ট্রলারগুলোকে এখনো সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। যে বৃষ্টি হয়েছে আমার বয়সেও আমি এত বৃষ্টি দেখি নাই। পানিতে গিয়ে আমি গাঁও গ্রাম তলাই গেছে,
বস্তিতে তাই হ্যাঁ ডুববে গেছে। বৃষ্টিতে রান্না খাওয়া সব বন্ধ হয়ে গেছে, গলের ভিতর হাঁটু সমান পানি। এদিকে কক্সবাজারে বৃষ্টিপাত কমে যাওয়ায় নামতে শুরু করেছে পানি, আর ভেসে উঠছে সদর উপজেলা, উখিয়া, টেকনাফ ও চকরিয়া এলাকার ক্ষয়ক্ষতি। তবে ঘরে ফেরা মানুষগুলো রয়েছে চরম দুর্ভোগে। লাবিব হাসান, সময় সংবাদ। এদিকে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে চলা ডুবির ঘটনায় নোয়াখালীর 27 জেলে এখনও নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড। গত 3 দিনে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ছোট বড় 29টি ট্রলার। দুপুর পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে শতাধিক জেলেকে। নিখোঁজ 27 জেলের মধ্যে আমতলী ঘাটের কামরু মাঝে ট্রলারের 15 জন এবং একই ঘাটের রহিম মাঝে ট্রলারের 12 জন জেলে রয়েছেন। নিঝুম দ্বীপের 4টি ও জাহাজ মারা কাটাখালী ঘাটের 2টি ট্রলার এখনও ঘাটে ফেরেনি। এদিকে রাজধানীতেও দিনভর দমকা হাওয়া সহ বৃষ্টি হয়। এতে সকাল থেকে ভোগান্তিতে পড়েন অফিসগামী শিক্ষার্থী ও খেটে খাওয়া মানুষ। আজ থেকে বৃষ্টি কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার রাতভর বৃষ্টির পর সকালটাও শুরু হয় ভারী বর্ষণ দিয়েই। মাঝে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও কমেনি দমকা হাওয়া। বেলা বাড়ার পর আবারও শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। এতে চরম দুর্ভোগে পড়েন কাজের প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ। এই নিম্নচাপটা যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক না হচ্ছে ততক্ষণ আমাদেরও তো সমস্যা। সারাদিন ধরেই বৃষ্টি হচ্ছে, সাথে বাতাস। ছাতাও মাথায় ভালোভাবে রাখা যাচ্ছে না, এক প্রকার ভিজে যাচ্ছে। নিম্নচাপের প্রভাবে দুদিনের বৃষ্টি ভ্যাপসা গরম কাটালেও চলাচলে বাড়ায় ভোগান্তি। ইলশেগুড়ি এই বৃষ্টি নগরে জলাবদ্ধতার সৃষ্টি না করলেও বিপাকে পড়তে হয় অফিসগামীদের। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন খেটে খাওয়া লোকজন। বৃষ্টি বাদলের জন্য কষ্ট হইতেছে, এই জন্য আমরা গাড়ি চালাতে পারতেছি না। বৃষ্টির জন্য যাত্রী পাওয়া যাচ্ছে না। আবহাওয়া অফিস বলছে সোমবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ। গভীর নিম্নচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু সারা দেশের, বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজকেও কিন্তু সারাদিনে বৃষ্টিপাতটা কম বেশি অব্যাহত থাকবে এবং আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসবে। শনিবার থেকে রোববার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীতে 223 মিলিমিটার। একই সময় রাজধানীতে বৃষ্টির পরিমাণ ছিল 32 মিলিমিটার। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ। রবিবার দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউসে এক মত বিনিময় সভায় তিনি কথা বলেন। বন্যা হয়ে গেছে, সেইটার উপরে আর আক্ষেপ আহাজারি না করে আগামীতে এই বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা সকলে মিলে কি প্রচেষ্টা চালাচ্ছি। তো সেখানে যতগুলি ডিপার্টমেন্ট আছে, যতগুলি জেলা সমিতি আছে, সিটি কর্পোরেশন আছে, সকলকেই নিয়েই হচ্ছে এই জনগণকে সেবা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে। প্রভাবশালীর মাছের খামারে কৃষক এখন বর্গা চাষী। ময়মনসিংহে ত্রিশালে 8 বছর ধরে পানির নিচে অন্তত 200 একর ফসলি জমি। ক্ষতিগ্রস্ত হচ্ছেন শতাধিক কৃষক। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর প্রভাব খাটানোর অভিযোগ খামার মালিক সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে। এ নিয়ে প্রশাসনে অভিযোগ করেও মেলেনি কোনো সমাধান। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। নিজের জমির পাশ দিয়ে হাঁটছেন কৃষক আবুল কালাম। একসময় এখানে ধান চাষ করলেও এখন তিনি বর্গা চাষী। কারণ 8 বছর ধরে তার 91% জমি তলিয়ে আছে পানিতে। আর জলাবদ্ধতার কারণ স্থানীয় প্রভাবশালীর অপরিকল্পিত মৎস্য চাষ। 14 কাঠা জমি আমি যে করি, এতে আমার 60-80 মণ ধান হইতে হইলে আমি গোষ্ঠী লিয়ে খাইতাম। এবার আমি বেচনও গেছে, এবার আমি গরু ফল ফাটো রেখি 3-4 দিয়া অনেক কিছু করা হয় না। কৃষক কালামের মতো অবস্থা ময়মনসিংহের ত্রিশালের মঠবাড়ি ইউনিয়নের শতাধিক কৃষকের। পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে মাছের খামার করেন স্থানীয় প্রভাবশালী সাজ্জাদ হোসেন লালন। ভুক্তভোগীদের অভিযোগ, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের ছেলের বন্ধুর প্রভাব খাটিয়ে অপরিকল্পিত মাছের খামার করায় অনাবাদি পড়ে আছে অন্তত 200 একর জমি। প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও মেলেনি কোনো সমাধান। কেউ প্রতিবাদ করলে দেয়া হতো মামলার হুমকি। আমি 2 বছর ধরে টাকা পাইতেছি না, না পাওয়াতে টাকা সাইবার গেছে, সাইবার খেলে আমার নানান রকম হুমকি টুমকি দেয়। ফিশারির পানি আটকাইয়া উজানে 200 একর জমির প্রতি ফলাই থইছে। হ্যাঁ বলছে আমি পানি রাস্তা করে দেন, সুর দিয়ে দেন। এখন সুর করে দেয় না, পানি আটকা। এখানে শতাধিক কৃষক আছে যারা 8 বছরে কোনো
সুরা হয় এমন ক্ষতিপূরণ এই পর্যন্ত পায় নাই। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত লালনের দাবি, পানি নিষ্কাশনে খাল খননের চেষ্টা করা হলেও স্থানীয়রা জমি দেননি। ওই জায়গা দিয়ে যদি তারা জায়গা দেয়, আমার লোকজন নিজ খরচে আমরা এখানে ড্রেন করে দেবো, খাল করে দেবো। আমাদের এগুলো কোনো সমস্যা নাই। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। মৎস্য চাষি যারা, তাদের সাথে কথা বলেছি। আশা করি যে আমরা দুই পক্ষের সাথে বসে এখানে একটা স্থায়ী সমাধানের জন্য যা যা করণীয় সেটা আমরা করতে পারব। গত 30 আগস্ট প্রশাসন ও সেনাবাহিনীর কাছে প্রতিকার চেয়ে নতুন করে আবেদন করেছেন ভুক্তভোগী কৃষকরা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বিদ্যুৎ ও জ্বালানি খাত সবচেয়ে বেশি বৈদেশিক ঋণ পেলেও লোডশেডিং থেকে মেলেনি মুক্তি। 15 বছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকসান ঠেকেছে 2 লাখ কোটি টাকার ওপরে। মেগা প্রকল্পের আড়ালে দুর্নীতি এর কারণ বলছেন বিশেষজ্ঞরা। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার তাগিদ আইন বিশেষজ্ঞদের। বিস্তারিত আলামিন তুষার রিপোর্টে। গেল এক যুগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মতো একগুচ্ছ মেগা প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ খাত আমূল বদলে দেওয়ার বড় কর্মযজ্ঞ চলে দেশে। তবে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক সহ বৈশ্বিক বিভিন্ন আর্থিক সংস্থার পর্যালোচনায় উঠে আসে এসব প্রকল্পের নির্মাণ ব্যয় অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। বৈদেশিক ঋণের উপর ভর করে চলে এসবের বাস্তবায়ন। বাংলাদেশ ব্যাংকের হিসাবে শুধু গেল 8 বছরেই বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে প্রায় দ্বিগুণ। আর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ফ্লো অব এক্সটার্নাল রিসোর্সেস ইনটু বাংলাদেশ প্রতিবেদন বলছে, শুধু বিদ্যুৎ ও জ্বালানি খাতে গেল 1.5 দশকে বৈদেশিক ঋণ এসেছে বর্তমান ডলার মূল্যে প্রায় 19,000 কোটি টাকা। তারপরও লোডশেডিং মুক্ত হয়নি দেশ। সঙ্গে গেল 15 বছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকসান ঠেকেছে 2 লাখ কোটি টাকার উপরে। মেগা প্রকল্পের বাইরেও 2030 সালের মধ্যে উৎপাদনে আসার জন্য নতুন করে আরও 46টি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেয় সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। জাতীয় চাহিদাকে প্রাধান্য না দিয়ে নিজেদের স্বার্থ বাস্তবায়ন আর দুর্নীতিকেই এ অবস্থার জন্য দায়ী করছেন খাত সংশ্লিষ্টরা। ক্ষমতা বৃদ্ধি হলে আপনি বিদ্যুৎ দিতে পারছেন না, গ্যাস দিতে পারছেন না, তার মানে অন্যায়, অযৌক্তিক তথা লুণ্ঠনমূলক ব্যয় এইভাবে বৃদ্ধি করে চলেছেন। সরকারি পর্যায়ে সরকার এইভাবে পদ্ধতিগতভাবে লুণ্ঠনের সুযোগ সৃষ্টি করেছে এবং লুণ্ঠন করতে যে অলিগার্ক তৈরি করেছেন। বিদ্যুৎ ও জ্বালানি সেবা লুণ্ঠন মুক্ত হতে হবে, মুনাফা মুক্ত হতে হবে এবং সরকারি সেবা হতে হবে। এমনকি নিজেদের পরিচয় গোপন করার শর্তে প্রকল্পগুলোতে অন্তত 20 ধাপে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ করেছেন খোদ বিদ্যুৎ ও জ্বালানি খাত সংশ্লিষ্টরা। এসব অনিয়মের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার তাগিদ আইনজ্ঞদের। প্রজেক্টগুলো নেওয়াই হয়েছিল দুর্নীতি করার জন্য এবং টাকা লোপাট করার জন্য। দুদকও সেই সময়ে কোনো ব্যবস্থা নেয়নি। দুদকের নেমে যাওয়া উচিত এই প্রজেক্টগুলোর দুর্নীতি সম্পর্কে খোঁজ করার। আদালতে যাতে করে মামলা দ্রুত বিচার হয় সেই ব্যবস্থাটাও, সেই পথটাও এখন তৈরি করা দরকার। সকল অনিয়ম পেছনে ফেলে আগামীর বাংলাদেশে সব প্রকল্প বাস্তবায়নে জনচাহিদা আমলে নিয়ে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করবেন নীতি নির্ধারকরা, এমন তাগিদ সংশ্লিষ্টদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। উৎপাদনে ফিরল দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 3য় ইউনিট। জাতীয় গ্রিডে যোগ হচ্ছে 220 মেগাওয়াট বিদ্যুৎ। 6 দিন বন্ধ থাকার পর নতুন অয়েল পাম্প স্থাপন করে রবিবার দুপুর 2টার দিকে আবার উৎপাদন শুরু হয় 3 নম্বর ইউনিটে। এই ইউনিটটি দিনে 200 থেকে 220 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। এটি চালু রাখতে দৈনিক 2300 মেট্রিক টন কয়লা প্রয়োজন হবে। গত 9 সেপ্টেম্বর সন্ধ্যায় অয়েল পাম্প নষ্ট হলে বন্ধ হয়ে যায় উৎপাদন। কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 525 মেগাওয়াট। চট্টগ্রাম কাস্টমস হাউসে ইতিহাসে সবচেয়ে বড় নিলাম হবে বুধবার। মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড ক্রুজার গাড়ি সহ অন্তত 46 ধরনের পণ্য নিলাম হবে। তবে বিভিন্ন শেডে নিলামযোগ্য পণ্যের বিপরীতে এটি একেবারেই নগণ্য। সাক্ষরটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্য অনুযায়ী 2768টি 20 ফুট সাইজের, 3170টি 40 ফুট সাইজের পণ্যভর্তি কন্টেনার রয়েছে, যেগুলো আমদানিকারকরা ছাড় না করায় দীর্ঘদিন ধরে বন্দরের ইয়ার্ডে পড়ে রয়েছে। এছাড়া 4000 মেট্রিক টন ওজনের 70,000 প্যাকেজ কার্গো এবং 5450 মেট্রিক টন ওজনের 6846 প্যাকেজ বাল্ক পণ্য রয়েছে, যেগুলো নিলামের জন্য ইতিমধ্যে কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের এলসিএল কার্গো প্রায় 70,000 প্যাকেজ, ব্রেক বাল্ক কার্গো সব মিলিয়ে আমাদের বিশাল একটা স্পেস দখল করে আছে।
এই অবস্থায় সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় নিলামের আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। 18 সেপ্টেম্বরে এই নিলামে তোলা হচ্ছে 16 কোটি টাকা মূল্যের মার্সিডিজ বেঞ্জ, 5 কোটি টাকা মূল্যের ল্যান্ড ক্রুজার, কোটি টাকা মূল্যের ডেনিম ফেব্রিক্স, ফ্লোর টাইলস। বিভিন্ন সময় এগুলি আমদানি করা হয়েছে, যে আমদানি করা তার অনুকূলে খালাস নেয়নি, এবং এই কারণে যেহেতু এইগুলি রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করে নিলাম করা হচ্ছে। এদিকে কাস্টম হাউসের এই নিলাম নিয়ে বিডারদের অভিযোগের অন্ত নেই। ড্রপিং এর পর বাকি যত কাজ আছে, পেয়ারার দেওয়া, সকল কার্যক্রম ম্যানুয়াল কাজ, তো বাকিগুলো সিস্টেমে আপনি আনতে পারেন নাই। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা যে কোনো পণ্য 4 দিন পর্যন্ত বন্দরে সেরে বিনা শুল্কে রাখার সুযোগ পায় আমদানিকারক প্রতিষ্ঠান। বারবার নিলাম ডেকেও যখন এসব পণ্য বিক্রি হয় না, তখন পৌঁছে যায় একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। আর এর ফলে নষ্ট হচ্ছে আমদানি মূল্য হিসেবে পরিশোধ করা হাজার হাজার মার্কিন ডলার। চট্টগ্রাম কাস্টম হাউসের অকশন শেড থেকে কমল দে, সময় সংবাদ। পাঠ্য বইয়ে দলীয় উক্তি, শেখ হাসিনার নাম যুক্ত করতে মন্ত্রণালয়ের লোগোতে আনা হয়েছিল পরিবর্তন। ইতিহাসের বইয়ে উপেক্ষিত ছিলেন মুক্তিযুদ্ধে ভূমিকা পালনকারী অনেকে। একে বিকৃতি আখ্যা দিয়ে পাঠ্যপুস্তকে নির্মোহ ইতিহাস তুলে ধরার আহ্বান ইতিহাসবিদদের। আর সঠিক ইতিহাস তুলে ধরতে বই সংশোধনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রতিটি পাঠ্যপুস্তকের প্রচ্ছদে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের লোগো থাকাই ছিল রীতি। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে বইয়ের ব্যাক কাভারে যুক্ত করা হয় সে সময়ের সরকার প্রধান শেখ হাসিনার উক্তি। শেখ হাসিনার নাম যুক্ত করতে গিয়ে বদলে যায় শিক্ষা মন্ত্রণালয়ের লোগো। বাংলাদেশ সৃষ্টির পেছনে যাদের ভূমিকা ইতিহাসে স্বীকৃত, তাদের অনেকের নাম মুছে ফেলা হয়, অনেকের জায়গা হয় 1 থেকে 2 লাইনে। উপেক্ষা করা হয় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাজউদ্দিন আহমেদ ও জিয়াউর রহমান সহ অনেকের অবদান। এসবের ফলে পাঠ্যপুস্তক গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে মনে করেন অনেকেই। যেটা বিগত সরকার করেছে, কিছু মানুষকে বড় করতে চেয়েছে, কি একটা পরিবারকে সারা দেশের উপরে এক ধরনের চাপিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এতে কোনো ভালো কিছু হয় না। সরকার পরিবর্তনের পর শিক্ষা সংস্কারের আওতায় শুরু হয়েছে পাঠ্যপুস্তক সংশোধন প্রক্রিয়া। পাঠ্যপুস্তকে নির্মোহভাবে ইতিহাসের উপস্থাপনা করা কেন জরুরি সে বিষয়ে বলছিলেন এই ইতিহাসবিদ। ইতিহাসের কম বেশি সকলেই জানে কার কি অবদান আছে, সেই অবদানটা খালি যথাযথ জায়গায় তার প্রতিস্থাপন, এটি কিন্তু আমাদের কাছে এখন ন্যূনতম দাবি। যে কাউকে দেবত্ব আরোপ করার প্রয়োজন নাই, আবার কাউকে খলনায়কে পরিণত করার প্রয়োজন নাই। যিনি যে অবদানটুকু রেখেছেন তার সেইটুকু যদি ইতিহাসে আমরা পাই, সেটি হবে এখন এই মানুষের জন আকাঙ্ক্ষার প্রতিফলন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, চলমান সংশোধন প্রক্রিয়ায় ইতিহাসে যার যে অবদান তা পক্ষপাতহীনভাবে তুলে ধরা হবে। যে বইগুলো পরিমার্জন করা হচ্ছে, সেখানে ইতিহাসের সঠিক ইতিহাসের যারা যে অবদান যতটুকু রেখেছেন তার মূল্যায়ন যেন আমরা পাঠ্যপুস্তকের প্রতিফলন যথাযথভাবে আমরা দেব। আমরা সচেতনভাবে এই কাজটা করব, যাতে এ ধরনের কেউ অতিমূল্যায়িত আর কেউ একদমই অবমূল্যায়িত যেন না হন, সেটা আমরা রক্ষা করে চলব। পাঠ্যপুস্তক সবার কাছে গ্রহণযোগ্য করতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে বোর্ড। অধিকার আছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সঠিক কাগজপত্র ও তথ্য দিয়ে আবেদন করলে বাংলাদেশের 48 ঘন্টার মধ্যে মালয়েশিয়ার ভিসা পেতে পারেন বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার হাজনায়েম হাশিম। দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, বর্তমানে বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের পরিমাণ $5 বিলিয়ন। বিনিয়োগ আকর্ষণে বেশ কিছু খাতে সংস্কারের তাগিদ দেন তিনি। এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া নিবিড়ভাবে কাজ করছে জানিয়েছেন দেশটির হাইকমিশনার। Malaysia remains one of the strongest supporters of Bangladesh in voicing the Rohingya issue in various multilateral fora. Malaysia will work with other ASEAN member states and dialogue partners who have influence on Myanmar to push for peace, more effective humanitarian mechanism, and the eventual political engagement of all relevant stakeholders in Myanmar. Malaysia had also rendered humanitarian assistance since the beginning of the Rohingya crisis.
দেখছেন প্রবাসের সময়। এবার দেশের বাইরের খবর। কারামুক্তির 2 দিনের মাথায় দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী আগামী 48 ঘন্টার মধ্যে নতুন মুখ্যমন্ত্রী বাছাইয়ের কাজ শেষ হলে আনুষ্ঠানিকভাবে সরে যাবেন কেজরিওয়াল। আকস্মিক এমন ঘোষণার প্রতিক্রিয়ায় কটাক্ষ করতে ছাড়েনি প্রতিদ্বন্দ্বী দল বিজেপি। সময় বেঁধে না দিয়ে বরং দ্রুতই পদ ছাড়ার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। আবগারি দুর্নীতি মামলায় কারাগার থেকে 6 মাস পর জামিনে বেরিয়ে যেন বোমা ফাটালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ঘোষণা দিলেন 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করার। রোববার দিল্লিতে দলীয় এক সভায় কেজরিওয়াল বলেন 2 দিন পরে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। জানান আদালত থেকে ন্যায় বিচার পেলেও এখন জনগণের আদালত থেকে ন্যায় বিচার চান তিনি। দিল্লিতে আগাম নির্বাচনেরও দাবি জানিয়ে বলেন কেবল জনগণ চাইলেই আবারও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন। 2 दिन के बाद मैं सीएम की कुर्सी से इस्तीफा देने जा रहा हूं और मैं तब तक सीएम की कुर्सी पे नहीं बैठूंगा जब तक जनता अपना फैसला ना सुना दे। তবে নিজে পদত্যাগের ঘোষণা দিলেও মামলায় জর্জরিত কর্ণাটক, কেরালা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কোনো অবস্থাতেই পদত্যাগ না করার আহ্বান জানান কেজরিওয়াল। বলেন ইডি, সিবিআই দিয়ে ভয় দেখানো, ভুয়া মামলা দিয়ে জেলে পাঠানো এবং সরকার ফেলে দেয়াই বিজেপির ফর্মুলা। এদিকে আম আদমি পার্টির নেতার পদত্যাগের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে ভারতের রাজনীতিতে। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি বলছে 48 ঘন্টার সময় না নিয়ে কেন এখনই পদত্যাগ করলেন না কেজরিওয়াল। এটিকে আম আদমি পার্টির নেতার নাটক বলেও কটাক্ষ করেছে গেরুয়া শিবির। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। সেবা নিতে বাংলাদেশ দূতাবাসে গিয়ে হয়রানি বেড়েছে পর্তুগাল প্রবাসীদের। ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদাসীনতা ও স্বেচ্ছাচারিতায় এই ভোগান্তির সম্মুখীন হচ্ছেন তারা। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। স্থানীয় সময় সকাল 8টায় পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশ দূতাবাসের বাইরে প্রবাসীদের দীর্ঘ লাইন। শহরের বাইরে থেকেও এসেছেন অনেকে। ভোর থেকে দাঁড়িয়েছেন লাইনে, একটাই লক্ষ্য দ্রুত কাজটি সেরে যোগ দেবেন কর্মক্ষেত্রে। 9টায় দূতাবাসের কনসুলার সেবার দরজা খুললেও 10টার দিকে দূতাবাসে ঢুকতে দেখা যায় সেদিন প্রবাসীদের কাগজপত্রের স্বাক্ষরের দায়িত্বে থাকা কাউন্সিলরকে। প্রবাসীদের অভিযোগ এ চিত্র প্রতিদিনের। আমরা যখন পর্তুগালের পাসপোর্ট আবেদন করি তো আমাদের এই পাসপোর্টের জন্য বাংলাদেশের জন্ম সনদ এবং পুলিশ ক্লিয়ারেন্স লাগে। এই পুলিশ ক্লিয়ারেন্সগুলো বিভিন্ন দালালের মাধ্যমে দিল্লি থেকে সত্যায়িত করে আনতে হয়। তো আমার প্রশ্ন হলো আমাদের বাংলাদেশে লিসবনে অবস্থিত এম্বাসি তারা কি আমাদের পক্ষে কি ভূমিকা রাখতেছে? পাসপোর্ট করতে গিয়ে পুরা দিন থাকার পরেও আমার এমপ্লয়ি পাসপোর্টটা সম্পন্ন করে আসতে পারে নাই। তো আসলে এই ধরনের হয়রানি থেকে নিষ্পত্তি আমরা আসলে চাচ্ছি। সম্প্রতি দূতাবাস প্রাঙ্গণের পরিচ্ছন্নতা নিয়ে নানা অভিযোগের সঙ্গে নতুন যোগ হয়েছে সেবা প্রত্যাশীদের জন্য একমাত্র ওয়েটিং রুম বন্ধ রাখার বিষয়টি। তাই রোদে দাঁড়িয়েই সেবা নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় প্রবাসীদের। নেই ডিজিটাল টোকেন সিস্টেমও। প্রবাসীদের সেবাদান সহজ করতে সরকারের নির্দেশনা থাকলেও নানা নিয়মের বেড়াচালে ভোগান্তির শেষ নেই বলে অভিযোগ তাদের। বসারও সিস্টেম নাই, শৃঙ্খলার কোনো সিস্টেম নাই। 2 ঘন্টা আমি রোদ্রে দাঁড়াইছিলাম, আমরা লাইনে আছিলাম মাঠের ভিতরে। ওয়েটিং রুমটা ওরা বন্ধ করে রাখছে, ওরা খুলে দেয় নাই। আমাদের ই-টোকন ছিল আগে, ই-টোকনটা এখন বন্ধ করে রাখছে। এর বাইরেও কূটনৈতিক তৎপরতার অভাবে মুখ থুবড়ে পড়ছে পর্তুগাল বাংলাদেশ সম্পর্ক। কিছু দিবস পালন ছাড়া দুদেশের সম্পর্ক উন্নয়নে সাম্প্রতিক কোনো বৈঠকের তথ্য পাওয়া যায়নি দূতাবাসের ওয়েবসাইটে। 2023 সালের 16 মার্চ সবশেষ দ্বিপক্ষীয় চুক্তি সই হয় 2 রাষ্ট্রের। আলোর মুখ দেখার অপেক্ষায় থাকা সম্ভাবনাময় নানান ইস্যুও এগোয়নি এরপর। সে বছরের সেপ্টেম্বর থেকে রাষ্ট্রদূত হিসেবে পর্তুগালে দায়িত্ব পালন করে আসছেন পেশাদার কূটনীতিক রেজিনা আহমেদ। রদবদল হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতেও। ইমেইলে বিভিন্ন অভিযোগ অস্বীকার করলেও প্রবাসীদের নানা সমস্যার বিষয়ে দূতাবাসের দায়িত্বশীল কোনো ব্যক্তি কথা বলতে রাজি হয়নি। দূতাবাসের দেয়া হিসেব অনুযায়ী গড়ে প্রতিদিন 4 শতাধিক প্রবাসীকে সেবা দেয় এই মিশন। প্রবাসীরা বলছেন একই জনবল নিয়ে এর থেকে বেশি মানুষকেও সহজে সেবা দিয়েছে দূতাবাস। তাই ভোগান্তি কমাতে ও দুদেশের কূটনৈতিক সম্পর্ক বাড়াতে কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সেবার মনোভাব বাড়ানোর তাগিদ প্রবাসীদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। সুইডেন ছেড়ে নিজ দেশে ফিরে যাওয়া শরণার্থীদের 35 লাখ টাকারও বেশি পুরস্কার ঘোষণা করা হয়েছে। শরণার্থীর সংখ্যা কমাতেই দেশটির অভিবাসন বিরোধী সরকার নতুন এই পদক্ষেপ নিয়েছে। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম।
বর্তমানে বিশ্বের নানা দেশে যুদ্ধের কারণে বিপুল পরিমাণ অভিবাসী সুইডেনে প্রবেশ করছে। এছাড়া উন্নত জীবন, ভালো উপার্জন, শিক্ষা, স্বাস্থ্যসেবা সহ নানা কারণে অভিবাসীদের অন্যতম পছন্দের দেশ সুইডেন। তবে জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশটির অভিবাসন আইনে ব্যাপক পরিবর্তন আসে। স্থায়ী বসবাসের অনুমতির ক্ষেত্রে আগের চেয়ে বেশি যাচাই বাছাই করা হচ্ছে এবং নিয়ম নীতি আরও কঠোর করা হয়েছে। সুইডেনে বসবাসরত বিপুল সংখ্যক শরণার্থীকে নিজ দেশে ফেরত পাঠানোর নানা চেষ্টা করছে সুইডিশ সরকার। এবার নিজ দেশে ফেরত যাওয়ার জন্য বিশেষ অর্থ প্রদানের ঘোষণা করেছে দেশটি। এর আগে স্থায়ীভাবে নিজ দেশে ফেরত গেলে একজন প্রাপ্তবয়স্ক অভিবাসীকে সর্বোচ্চ 10,000 সুইডিশ ক্রোনা আর শিশুদের ক্ষেত্রে সর্বোচ্চ 5,000 সুইডিশ ক্রোনা প্রদান করা হয়। নতুন ঘোষণায় এই সংখ্যা প্রায় 3,000% বৃদ্ধি করে সর্বোচ্চ 3,50,000 সুইডিশ ক্রোনা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা 35 লাখ টাকারও বেশি। সুইডেনে যে বর্তমান সরকার আছেন এরা ইমিগ্রেন্ট বান্ধব না, এটা অনেকেই জানেন, এবং এরা নানাভাবে চেষ্টা করছে ইমিগ্রেন্ট কমানোর জন্য। 2026 সালের মধ্যে যারা শরণার্থী বা কোটা শরণার্থী এবং সাবসিডি সুরক্ষার আওতায় আছেন তারাই এই সুযোগ নিতে পারবেন। সুইডেনের বর্তমান প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন ক্ষমতায় আসার পর অভিবাসন ও অপরাধ দমনের প্রতিশ্রুতি দেন। এর সিদ্ধান্ত সেই প্রতিশ্রুতির প্রতিফলন বলে মনে করা হচ্ছে। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত গলফ ক্লাবে গোলাগুলির ঘটনা ঘটেছে। যদিও আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প নিরাপদে আছেন বলে জানিয়েছে তার প্রচারণা শিবির। রবিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে গলফ খেলছিলেন ট্রাম্প। আকস্মিক গোলাগুলির ঘটনা ঘটে। দ্রুত সাবেক প্রেসিডেন্টকে নিরাপদে সরিয়ে নেয় সিক্রেট সার্ভিসের সদস্যরা। এর আগে পেনসিলভেনিয়ায় গুলিতে আহত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেখছেন প্রবাসের সময়। এবারে খেলার খবর। বিমান থেকে শহরের সৌন্দর্য আর এম.এ. চিদম্বরম স্টেডিয়াম দেখতে দেখতে চেন্নাইয়ে পৌঁছালো বাংলাদেশ ক্রিকেট দল। টিম হোটেলে রাজস্বিক সংবর্ধনা দেয়া হয় টাইগারদেরকে। সাউথ ইন্ডিয়ান ফিল্ম বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়। সেখানকার হিরো রজনীকান্ত, বিজয়, অজিত, ধানুষদের চেনেন না এমন সিনেমা প্রেমী এদেশে খুঁজে পাওয়া কঠিন। ভিন্ন ঘরানার সিনেমা, সংস্কৃতি, খাবারের সেই সাউথ ইন্ডিয়ার অন্যতম বড় রাজ্য তামিলনাড়ুতেই এখন বাংলাদেশ ক্রিকেট দল। বিমান থেকে শহরের সৌন্দর্য আর ভারত সফরে প্রথম টেস্টের ভেন্যু এম.এ. চিদম্বরমকে পাখির চোখে দেখতে দেখতেই তামিলনাড়ুর চেন্নাইয়ে পা রেখেছে টাইগাররা। টিম হোটেলে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ 3 সদস্য মুশফিকুর রহিম, মুমিনুল হক ও তাইজুল ইসলাম একসঙ্গে নামেন বাস থেকে। চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচটায় তাদের কাঁধে গুরু দায়িত্ব। ইনফর্ম লিটন দাসের কাছ থেকে হয়তো পরামর্শ নিচ্ছেন রান খরায় ভুগতে থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উচ্চতার কারণে আলাদাভাবে নজর কাড়া নাহিদ রানা পাকিস্তানের মতো ভারতেও বল হাতে তুলতে চান গতির ঝড়। সঙ্গে হাসান মাহমুদ, তাসকিন আহমেদরাও সুইং পেসে আর্লি ব্রেক থ্রু এনে দেওয়ার প্রত্যয় নিয়ে গেছেন চেন্নাইয়ে। হোটেলে উত্তরীয় পরিয়ে সফররত সব ক্রিকেটারকে বরণ করে নেওয়া হয়। সিরিজ সামনে রেখে 12 সেপ্টেম্বর থেকে চলছে ভারতীয়দের ক্যাম্প। বাংলাদেশ দলও করবে না কালক্ষেপণ। টানা 3 দিন এম.এ. চিদম্বরম স্টেডিয়ামের 22 গজের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করবে চন্ডিকা হাথুরু সিংহের শিষ্যরা। উইকেট দেখে চাইলে মোস্তাফিজুর রহমানকে ফোন করতেও পারেন তারা। আইপিএলে চেন্নাই সুপার কিংসে খেলায় চিপকের এই স্টেডিয়াম তার হোম ভেন্যু। তাই মহেন্দ্র সিং ধোনির গ্রাউন্ড সম্পর্কে কাটার মাস্টারের চেয়ে ভালো ধারণা টাইগারদের আর কেই বা দিতে পারেন। মাকসুম আলম খান, সময় সংবাদ। ফুটবল ফেডারেশনের নির্বাচনে প্রার্থিতা ঘোষণার সমন্বিত পরিষদের চমক। সভাপতি পদে তাবিথ আওয়ালের প্রার্থিতার গুঞ্জন থাকলেও সংবাদ সম্মেলনে ঘোষণা এলো রুহুল আমিন তরফদারের নামে। দিনভর আলোচনা বাফুফে নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন তাবিথ আওয়াল। কাজী সালাউদ্দিনের নির্বাচন না করার ঘোষণায় জোরালো হয় সেই সম্ভাবনা। তবে ফুটবল পাড়ায় হঠাৎই গুঞ্জন তাবিথ নন, সভাপতি পদে প্রার্থী হচ্ছেন তরফদার রুহুল আমিন। গুঞ্জন বাস্তবতায় রূপ নিতে সময় নেয়নি খুব একটা। বিষয়টা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে তরফদার রুহুল আমিনকে নিয়ে সমন্বয়ক আমিনুল হক সংবাদ সম্মেলন কক্ষে এলে। অনেক কাউন্সিলরের চোখ হঠাৎ কপালে, তবে নাম ঘোষণা করে সব ধোঁয়াশা দূর করে জেলা, বিভাগীয় এবং ক্লাবের সমন্বয়ে গঠিত পরিষদ। কাউন্সিলররা যারা আছে তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে এবং তারা, আমি আগেও বলেছি আবারও বলি একই, তারা যাকে
যোগ্য মনে করবে তাকেই তারা ভোট দিবে, দিয়ে তাকে বিজয়ী করবে। এবং ফুটবলের ডেভেলপমেন্টের জন্য ডেফিনেটলি তারা তাদের মেধা খাটাবে, তাদের চিন্তা চেতনা খাটাবে, সব কিছু খাটাবে। বিভিন্ন চাপের মুখে নতি স্বীকার না করে তারা তাদের যোগ্য কাজটা করবে আর কি। প্রার্থিতা ঘোষণা দিয়েই ফুটবলের দিন বদলের নানা রূপরেখা দিয়েছেন তরফদার। তাতে অনেকে আশার আলো দেখলেও অনেকেই আবার অপেক্ষায় আছেন বাফুফের এই পদে নতুন কারো প্রতিদ্বন্দ্বিতার। আমরা জানি যে এখানে একজন প্রার্থী ঘোষণা করা হবে ঐক্যমতের ভিত্তিতে, সেখানে ওনার নাম ঘোষণা করা হয়েছে। উনিও পরীক্ষিত সংগঠক, তাবিদ আওয়াল সাহেবও পরীক্ষিত সংগঠক, কাউন্সিলররা যাকে বেছে নিবে তাকেই আমরা সেই নির্বাচিত হবে। কাউন্সিলররা নানা সমীকরণ মেলালেও বাফুফের সভাপতি পদ নিয়ে কিছুটা ভিন্ন ভাবনা ক্রীড়া উন্নয়ন পরিষদের। ফুটবলকে রাজনীতির বাইরে রাখতেই দলীয় কাউকে মনোনয়নের জন্য নির্বাচিত করা হয়নি বলে জানান সাফজয়ী সাবেক অধিনায়ক আমিনুল হক। রুহুল আমিন তরফদার সাহেবকে আমরা সমর্থন দিচ্ছি এবং আমরা চাইব যে উনি দলমতের ঊর্ধ্বে গিয়ে, আমরা যেহেতু প্রথমেই বলেছি যে আমরা কোনো রাজনৈতিকরণ এবং দলীয়করণ করতে চাই না ক্রীড়াঙ্গনে, সেই জায়গা থেকে আমরা তাকে সমর্থন দিয়েছি এবং তার সমর্থনকে কেন্দ্র করে আমাদের পক্ষ থেকে আমাদের যারা ক্রীড়া সংগঠক রয়েছেন, সাবেক খেলোয়াড় রয়েছেন, যথার্থভাবে তাকে সহায়তা করবেন। এদিকে নির্বাচন সামনে রেখে কাউন্সিলরশিপ ফর্ম বিতরণ শুরু করেছে বাফুফে। তবে সেখানেও অনিয়মের অভিযোগ তুলেছে জেলা, বিভাগীয় ও ক্লাব নিয়ে গঠিত সমন্বয় পরিষদ। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। অন্তর্বর্তী সরকারকে সহায়তায় $20 কোটি দেবে যুক্তরাষ্ট্র। পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার আশ্বাস। রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেফতার সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। মিরপুর থানার মামলায় দিল্লি হেফাজতে আসাদুজ্জামান নূর। হত্যা মামলায় রিমান্ডে ফরহাদ। এবং সংস্কারে 2 মাসের বেশি লাগার কথা নয়, রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার করবে নির্বাচিত সরকার, বললেন মির্জা ফখরুল। অভ্যুত্থানে বিএনপির অবদান খাটো করে দেখার সুযোগ নেই। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।